Assalamu alaikum everyone and welcome to our today's live session. As you can see on the screen, today I'm going to share a plan of 90 days for preparing yourself for IELTS. And it's going to be one of the revolutionary plan I'm going to share. আজকের প্ল্যানটা একটা রেভলিউশনারি প্ল্যান হতে যাচ্ছে IELTS এর জন্য যারা 90 days এর মধ্যে IELTS এর প্রিপারেশন নিতে চাই বা এটাকে আরো ব্রড করতে চাই, উইল গেট আ পারফেক্ট আইডিয়া ইনশাআল্লাহ। তার আগে একটু আমাকে জানিয়ে দেই whether you guys can hear me or not. আমার কথা শুনতে পাচ্ছে কিনা ঠিকমতো সেটা আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দেই সবাই। Just comment hooray if you can't hear me. If you can hear me. যদি শুনতে পারি সেক্ষেত্রে একটু কাইন্ডলি কমেন্টে লিখে hooray so that I understand that you guys are hearing me without any sort of problem. Some of you have joined. Thank you for joining me. জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। যেটা বলছিলাম আজকের লাইভটা এন্টায়ারলি আইএলস নিয়ে অনেক ক্ষেত্রে আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, কি করব কি না করব। ওকে, সো কোত্থেকে শুরু করব। আজকে একটা প্রপার প্ল্যানিং নিয়ে কাজ করব। একটা 90 ডে এর প্ল্যান। এই 90 ডেজ এর প্ল্যানের মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টা স্কিল সম্পর্কে হচ্ছে আইডিয়া দেওয়া হবে এবং হচ্ছে প্ল্যান আমরা পাবো ইনশাআল্লাহ। আজকে বেসিক্যালি লিসনিং এবং রিডিং দুটো স্কিলের 90 ডেজের একটা প্ল্যান আমরা নিয়ে আসব, যেখানে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কিভাবে শুরু করতে হচ্ছে। You'll get an idea how to start and from where to start and what to do. Okay, so let me know whether you can hear me or not. আমি অডিবল কিনা একটু জানিয়ে দিই কষ্ট করে কমেন্টে লিখে দেই হুরাই or just comment anything. Okay. আজকের প্ল্যানটা আইএলস নিয়ে। আমরা দেখতেই পাচ্ছি দ্য এক্সাক্ট 90 ডে আইএলস স্টাডি প্ল্যান আই উড ফলো। যে 90 ডেজের স্টাডি প্ল্যানটা আমি নিজে ফলো করতাম সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আই থিঙ্ক ইটস গোনা বি ওয়ার্দি ফর ইউ গাইজ অ্যান্ড লেটস গেট দ্য বল রোলিং। আমরা খুব ভালো করে জানি আইএলস ইজ এ টেস্ট। এই টেস্টটা আমাদের 4টা স্কিলকে ইভ্যালুয়েট করে থাকে, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। একটা ল্যাঙ্গুয়েজে 4টি স্কিলেই থাকে, 4টা স্কিলই ইভ্যালুয়েট করা হয়ে থাকে। আমার কাছে মনে হয় IELTS is not a test. It's a stepping stone towards achieving our dreams. এটা আসলে একটা টেস্ট না, একটা স্টেপিং স্টোন আমাদের ড্রিম অ্যাচিভ করার ক্ষেত্রে। I got a comment from Nasrin Akhtar. Assalamu alaikum. Wa alaikum assalam. Sir, কেমন আছেন? Alhamdulillah, I'm very fine. And what about you? Thank you for commenting. And yes, let's move on. এখন এর আগে একটু যারা আছি আমার সাথে কাইন্ডলি জানিয়ে দেই whether you guys are willing to sit for IELTS within 90 days or not. ছোট একটা পোল এখানে দেখতে পাচ্ছি। You can just participate in the poll. If you are willing to sit for IELTS within 90 days, you can just go for the first option, yes. Or if you think that no, I'm gonna take IELTS later than 90 days, in that case, no is there for you. ছোট্ট একটা পোল এখানে আছে। 90 দিনের মধ্যে যদি আইএলস প্রিপারেশন নিতে চাই বা আইএলস এর জন্য বসতে চাই সেক্ষেত্রে একটু জানিয়ে দেই এই পোলটাতে কে কে পার্টিসিপেট করব। সবাই আমরা হচ্ছে ট্রাই করতে পারি, we all can try and yes, it's open to all of you. And আমি ছোট্ট একটা just 10 seconds এর ব্রেক নিচ্ছি, I'll be back soon. Okay, আমাদের পোল চলছে। 90 দিনের মধ্যে কারা কারা আইএলস দিতে চাই একটু জানিয়ে দেই পোলের মাধ্যমে। আর হ্যাঁ, যাত্রা শুরু করা যাক। আজকে 90 দিনের একটা প্ল্যানিং দেখতে যাচ্ছি, যে প্ল্যানিংটা আমাদের আইএলসে ডিজায়ার্ড স্কোর অ্যাচিভ করতে সাহায্য করবে। মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ সাম প্রবলেমস রিগার্ডিং ফ্রম ওয়্যার আই শুড স্টার্ট, যে আমি কোন জায়গাটা থেকে শুরু করব, এটা নিয়ে হচ্ছে আমাদের একটা কনফিউশন সবসময় লেগেই থাকে। কোন স্কিলটা দিয়ে শুরু করব বা কিভাবে শুরু করব। আজকে আলোচনাটা এই বিষয়গুলো নিয়ে, যে আপনি 90 দিনে কিভাবে স্কিলসগুলোকে ডেভেলপ করতে পারেন এবং কোনভাবে গেলে আপনার জন্য সুবিধা হবে সেই প্ল্যানিংটা এখানে থাকছে। খুব বেশি সময় আমি আজকে নিব না। I'm not gonna take much time today. Before that, যারা একদমই হচ্ছে নবীশ আমার মতো যে আইএলস সম্পর্কে একদমই আইডিয়া নেই, চলুন আমরা একটু দেখে নেই যে আসলে আইএলস এর টেস্ট ফরম্যাটটা কি কি থাকে না থাকে এই বিষয়গুলো নিয়ে ছোট্ট কিছু আলোচনা। And yes, let's move on. First of all, আমরা জানি IELTS stands for International English Language Testing System. এটা খুব ভালো করে জানা, বাট আমার কাছে মনে হয় it is International English Language Torturing System.
একটা টর্চার আমাদের উপর চলতেই থাকে যারা IELTS প্রিপারেশন নেই। ইউজুয়াল আমাদের একাডেমিক স্কিল থেকে এটা ডিফারেন্ট। রাইটিং এর কথা বলি, স্পিকিং এর কথা বলি, লিসনিং এর কথা বলি। It's totally different I would say and আমাদের বেশ ধকল পোহাতে হয়। তাই এজন্য টেস্টিং সিস্টেম না বলে টর্চারিং সিস্টেম বলাটা আরো বেশি ভালো। বাট যারা দক্ষ, ইংরেজিতে দক্ষ, যারা বলতে পছন্দ করি, যারা হচ্ছে ভালো শুনে বুঝতে পারি, লিখতে পারি, তাদের জন্য ইটস গোইং টু বি ফান। And this test evaluates 4 skills: listening, reading, writing and speaking. প্রত্যেকটা ভাষাতে ৪ টি স্কিল থাকে আর এই টেস্টটা আমাদের ইংরেজির ৪ টা স্কিলই টেস্ট করে। লিসনিং, রিডিং, রাইটিং। বাই দ্য ওয়ে যারা জয়েন করেছেন এইমাত্র, আমরা আজকের সেশনে IELTS সম্পর্কে জানতে যাচ্ছি এবং ৯০ দিনের একটা প্ল্যানিং দেখতে যাচ্ছি, যে প্ল্যানিংটা আমাদের জন্য সহায়ক হবে IELTS প্রিপারেশন নিতে ইফেক্টিভলি। ওকে? আর আমরা এখন ছোট্ট একটা পোল এখানে রান করছি। ইউ ক্যান সি দ্য পোল অন দ্য স্ক্রিন। সো দেয়ার আর 2 অপশনস, ২ টা অপশন রয়েছে এখানে, যে আপনি ৯০ দিনের মধ্যে IELTS দিতে চাচ্ছেন কিনা। ওকে, সো উইলিং কিনা। ইউ ক্যান জাস্ট put your vote. You can cast your vote over here. Participate in the poll. এই পোলটাতে পার্টিসিপেট করি। দেখি কারা ৯০ দিনের মধ্যে আসলে আমরা IELTS দিতে চাই। আর এখানে আমরা দেখতে থাকি আনসার ওভারভিউটা। যেটা বলছিলাম আমি এখানে, যে ৪ টা স্কিল ইভ্যালুয়েট হয়ে থাকে IELTS টেস্টে। এর মধ্যে ২ ধরনের টাইপ আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে একাডেমিক IELTS, যারা আমরা হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যেতে চাই, দেশের বাইরে, তাদের জন্য বেসিক্যালি IELTS একাডেমিক টেস্ট। আর যারা ইমিগ্রেশন অর অ্যাকচুয়ালি ওয়ার্ক অথবা ট্রেনিং পারপাসে যেতে যাচ্ছি, ইউজুয়ালি দেখা যায় জেনারেল ট্রেনিং বা GT ইন শর্ট। So if you're aiming to go abroad for higher studies, you should sit for IELTS academic test. On the other hand, if you think that I would go for immigration or work or training, in that case, GT would be suitable for you. Okay. In short, এই দুটো ভার্সনই আমরা পেয়ে থাকি IELTS এর ক্ষেত্রে। এখন আমরা যদি একটু সামনের দিকে যাই, so test format, previously we had 2 formats in our country: paper-based IELTS and the other one is computer-delivered one. But এখন আর paper-based IELTS টা নেই, আমাদেরকে শুধুমাত্র computer-delivered one কে চুজ করতে হচ্ছে। We have to sit for computer-delivered IELTS test. So it's kind of challenging. কিছু ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, স্পেশালি যারা টাইপিং খুব একটা ফাস্ট না, তাদের জন্য একটু ঝামেলাপূর্ণ হয়ে যায়। বাট এখন আমরা একটা হাইব্রিড sort of IELTS ফরম্যাট দেখতে যাচ্ছি, যেখানে রাইটিংটা আমরা in short, very soon হয়তো এটা আসতে যাচ্ছে। আমরা রাইটিংটা হয়তো পেপার বেসড দিতে পারি। এটা এখন ইমপ্লিমেন্ট হয়নি। ইটস ইয়েট টু কাম। বাই দ্য ওয়ে, আর পেপার বেসড IELTS এখন আর নেই। কম্পিউটার ডেলিভার্ড আমাদের টেস্টটা দিতে হচ্ছে। কম্পিউটার ডেলিভার্ড মানে এই না যে আমি বাসায় বসে অনলাইনে দিতে পারছি। I have to go to the test center and take the test there. ওকে, আর স্কোরিং সিস্টেম, এটা খুব ভালো করেই জানা যে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমাদের স্কোরিং সিস্টেম থাকে। ৪ টা স্কিলের স্কোরকে একসাথে করে ৪ দিয়ে ভাগ করা হয়। অ্যাভারেজটাই হচ্ছে আমাদের ওভারঅল স্কোর। লিসনিং এ, রিডিং এ, রাইটিং এ যে স্কোরগুলো আমি পেলাম, সেগুলোকে একসাথে করে একটা অ্যাভারেজ স্কোর দেওয়া হচ্ছে। দ্যাটস দ্য ওভারঅল ব্যান্ড স্কোর। ওকে, সো রেজাল্ট অ্যান্ড ভ্যালিডিটির ক্ষেত্রে আমরা কম্পিউটার ডেলিভার্ড IELTS এর ক্ষেত্রে ৩ থেকে ৫ দিনের মধ্যে, ৩ থেকে ৫ ওয়ার্কিং ডেজ বা কার্যদিবসের মধ্যে রেজাল্ট পেয়ে যাই। পেপার বেসড এর ক্ষেত্রে দেখা যায় ১৩ দিন ওয়েট করতে হয়। পেপার বেসড এখন আর নেই, এটা নিয়ে কথা না বললেও ভালো। আর ভ্যালিডিটি থাকছে 2 ইয়ার্স। এখন ভ্যালিডিটি নিয়ে একটা প্রশ্ন থাকে যে রেজাল্ট পাবলিশ থেকে ২ বছর নাকি এক্সকিউজ মি, আমি যখন পরীক্ষা দিলাম তখন থেকে ২ বছর। এই কনফিউশনটা একটু ক্লিয়ার করা যাক। এক্সাম যে ডেট থাকবে, এক্সাম ডেট থেকে আমাদের ২ বছর মেয়াদ থাকবে। ফর এক্সাম্পল, আমি হয়তো ২৫শে জানুয়ারি পরীক্ষাটা দিয়েছি। রেজাল্ট হয়তো পাবলিশ হয়েছে আরো ৪ দিন পরে ২৯ জানুয়ারি। বাট আমার 2 ইয়ার্স ভ্যালিডিটি কাউন্ট হবে আমি যেদিন পরীক্ষা দিতে বসলাম ২৫শে জানুয়ারি, সেই দিন থেকে। সো দ্যাটস ইট। আর এখন সামনের দিকে যাই, ৪ টা টেস্টের ফরম্যাট এখানে দেয়া আছে। ইউ ক্যান সি দ্য ফরম্যাটস অফ 4 টেস্ট, অল 4 টেস্ট। ৪ টা টেস্টের ফরম্যাটই আমরা এখানে দেখতে পাচ্ছি: লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। ছোট্ট করে যদি একটু বলি, লিসনিং এ আমাদের 30 মিনিটস টাইম থাকে। পেপার বেসড এর ক্ষেত্রে এক্সট্রা 10 মিনিটস আমাদেরকে দেয়া হতো ট্রান্সফার করার জন্য আনসারগুলো কোয়েশ্চেন বুকলেট থেকে আনসার শিটে। কিন্তু আমরা এখন কম্পিউটার ডেলিভার্ড টেস্টে এই এক্সট্রা টাইমটা পাচ্ছি না। ৪ টা পার্ট থাকে, প্রত্যেকটা পার্টে ১০ টি করে ৪০ টি কোয়েশ্চেনস থাকে। স্পিকিং এর ক্ষেত্রে এটা একটা ওয়ান অন ওয়ান টেস্ট। একজন এক্সামিনার থাকবেন, আপনাকে কিছু প্রশ্ন করবেন, আপনাকে আনসার দিতে হচ্ছে। ৩ টা পার্ট থাকে।
সো ফার্স্ট পার্টে আমরা কিছু ফ্যামিলিয়ার টপিকের উপর কোয়েশ্চেন পেয়ে থাকি। ফ্যামিলিয়ার টপিক কিরকম? যেমন হোম টাউন, হোম, ফ্রেন্ডস, মুভিজ এই ধরনের ফ্যামিলিয়ার টপিকের উপর কিছু প্রশ্ন থাকবে এবং কোয়েশ্চেনস গুলো টপিক মানে হোয়াট শুড আই সে ফ্যামিলিয়ার এগুলো আসলে নলেজ বেসড কোনো কোয়েশ্চেনস আসছে না। ইউজুয়ালি ২ টা টপিকের উপর প্রশ্ন করা হয়ে থাকে। ১ম দিকে ইন্ট্রোডাক্টরি কিছু কোয়েশ্চেনস থাকে। ফর এক্সাম্পল, what's your name? Where are you from? What do you do? Okay, so something like that. May I see your ID? এই ধরনের ৩-৪ টা প্রশ্ন introductory questions থাকে and after that they ask questions on 2 different topics, familiar topics basically. পার্ট 2 তে আমরা একটা টপিক পেয়ে থাকি। এটাকে কিউ কার্ড সেকশন বা ইন্ডিভিজুয়াল লং টার্ম বলা হয়। যেখানে আমাদেরকে একটা টপিক দিয়ে দেওয়া হয় আর এই টপিকটা নিয়ে কথা বলার জন্য প্রিপারেশন নিতে সময় দেওয়া হয় ১ মিনিট আর আমাদেরকে ১ থেকে ২ মিনিট কথা বলতে হয়। লাস্ট পার্ট হচ্ছে ডিসকাশন সেকশন। ডিসকাশন সেকশনে আমাদেরকে কিউ কার্ডে যে টপিকটা থাকে সেই টপিক রিলেটেড ফার্দার কিছু কোয়েশ্চেনস করা হয়ে থাকে। সিম্পল থিং। আর রিডিং এর ক্ষেত্রে ১ ঘন্টা সময় থাকে। আরেকটা ছোট্ট ইনফরমেশন, IELTS একাডেমিক টেস্ট এবং জেনারেল ট্রেনিং টেস্ট এই দুটোর ক্ষেত্রে লিসনিং, স্পিকিং সেম, কোনো পার্থক্য নেই। আমরা রিডিং এবং রাইটিং এ কিছু পার্থক্য দেখে থাকি একাডেমিক টেস্টের ক্ষেত্রে আর জেনারেল ট্রেনিং টেস্টের ক্ষেত্রে। শুরুর দিকে বলেছিলাম যারা আমরা হায়ার স্টাডিজ এর জন্য দেশের বাইরে যাচ্ছি তাদেরকে IELTS একাডেমিক টেস্টের জন্য বসতে হচ্ছে। আর যাদের পারপাসটা হচ্ছে ইমিগ্রেশন, ট্রেনিং অর সর্ট অফ ওয়ার্ক, ইন দ্যাট কেস জেনারেল ট্রেনিং উড বি প্রেফারেবল। তারপর এটা এন্টারলি ডিপেন্ড করছে আপনি যে অর্গানাইজেশনে এপ্লাই করছেন তাদের রিকোয়ারমেন্টের উপর। অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়ার্কের ক্ষেত্রেও তারা চাচ্ছে IELTS একাডেমিক। সো এটা ডিপেন্ড করছে আপনি যে অর্গানাইজেশন এপ্লাই করছেন, যে ইনস্টিটিউশন এপ্লাই করছেন তাদের রিকোয়ারমেন্টের উপর। বাট দিস ইজ দ্য জেনারেল কেস। ইউজুয়ালি হায়ার স্টাডিজের জন্য একাডেমিক টেস্ট আর ট্রেনিং, ওয়ার্ক, ইমিগ্রেশনের জন্য আমরা জেনারেল ট্রেনিং টেস্টটা প্রিফার করি। অ্যান্ড লেটস মুভ হিয়ার। রিডিং এর ক্ষেত্রে আমাদের ১ ঘন্টা সময় থাকে। ৪০ টি প্রশ্ন আনসার করতে হয়। এটা একাডেমিক টেস্ট এবং জেনারেল ট্রেনিং টেস্ট দুটোর ক্ষেত্রেই। আম কিন্তু একাডেমিক টেস্টের ক্ষেত্রে যেটা হয়, আমরা ৩ টা লং প্যাসেজ পেয়ে থাকি। On the other hand, if you think about general training test, in that case, we get a combination of short passages and long passages. Okay? Um, জেনারেল ট্রেনিং টেস্টের ক্ষেত্রে আমরা শর্ট অ্যান্ড লং প্যাসেজের একটা কম্বিনেশন পাই। ৩ টা সেকশন থাকে। ফার্স্ট সেকশনে দুটো, অনেক ক্ষেত্রে ৩ টা শর্ট প্যাসেজ থাকে। সেকেন্ড সেকশনে ২ টো শর্ট টেক্সট থাকে। থার্ড বা ফাইনাল সেকশনে গিয়ে আমরা একাডেমিক what should I say রিডিং টেস্টের মতো লং প্যাসেজ পেয়ে থাকি। সো reading test in case of general training test is going to be a mixture of short and long passages. Reading test এর ক্ষেত্রে general trainingটা হতে যাচ্ছে একটা mixture of long and short passages. রাইটিং এর ক্ষেত্রে চলে আসি। রাইটিং এ ১ ঘন্টা সময় আমরা পাচ্ছি আর ২ টো টাস্ক আমাদেরকে শেষ করতে হচ্ছে। ফার্স্ট অফ অল একাডেমিক টেস্টের কথা বলি। একাডেমিক টেস্টে টাস্ক 1 এ আমাদেরকে ১৫০ ওয়ার্ড লিখতে হয়। অ্যান্ড এই ১৫০ ওয়ার্ড লিখতে হয় কোনো গ্রাফ নিয়ে, কোনো চার্ট, ডায়াগ্রাম বা ম্যাপ থাকে। লাইন গ্রাফ থাকতে পারে, বার চার্ট থাকতে পারে, পাই চার্ট থাকতে পারে, ম্যাপ অথবা ডায়াগ্রাম থাকতে পারে, টেবল আসতে পারে। এই ৫-৬ টা এলিমেন্ট থেকে যেকোনো একটা তারা তুলে দেয়। আমাদেরকে সেখানে ২০ মিনিট সময় দেওয়া হয়। ২০ মিনিট সময়ের মধ্যে আমাকে ১৫০ ওয়ার্ড লিখতে হচ্ছে এট লিস্ট 150 ওয়ার্ডস। এর বেশি যত আমি লিখতে পারি। ইন টোটাল টাইম থাকে 60 মিনিটস। আর টাস্ক 2 এর ক্ষেত্রে আমরা সময় পেয়ে থাকি 40 মিনিটস, যেখানে ২৫০ ওয়ার্ড লিখতে হয়। একটা এসে লিখতে হয়। এসেটা আর্গুমেন্টেটিভ হতে পারে বা ন্যারেটিভ হতে পারে। ওকে? জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে জাস্ট পার্থক্যটা টাস্ক 1 এ। টাস্ক 1 এ আমাদেরকে একটা লেটার লিখতে হয়। লেটারটা ইনফর্মাল হতে পারে, সেমি ফর্মাল হতে পারে বা ফর্মাল লেটার হতে পারে। এই মোটামুটি এই হচ্ছে আমাদের IELTS এর ৪ টা স্কিল, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এই ৪ টা স্কিলের টেস্ট ফরম্যাট। আমরা মোটামুটি আইডিয়া পেয়েছি। আমরা আজকে 90 ডেজ এর একটা প্ল্যান শেয়ার করতে যাচ্ছি। We are going to share a plan for 90 days যেটা আপনারা ফলো করে একটা ডিজায়ার্ড স্কোর নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। Okay, so I can see some comments. Fatima's Mira, inshallah, I will take the exam within 90 days. Good to know that. Thank you very much. Azmir Hossain Rosal, great discussion. I think you are best for giving correct approach of teaching English in BD. Thank you very much for your nice comment, and it really means a lot to me. I'm trying to do something better, but you guys know that what I'm doing. You can evaluate. আমি চেষ্টা করছি, দোয়া করবেন যাতে হচ্ছে প্রপার গাইডলাইন এবং হচ্ছে প্রপার ইনফরমেশনটা আমি আপনাদের কাছে আল্লাহর রহমতে পৌঁছে দিতে পারি। Thank you very much for your nice words, Rosal sir.
It really means a lot to me. Okay, now চলে যাই লিসনিং এর ক্ষেত্রে। আমরা একটু in-depth লিসনিং এর ফরম্যাটটা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করব, then jump into the plan. Okay, আমরা শুরুতে জানলাম যে ৪ টা পার্ট আছে। There are 4 parts. এই ৪ টা পার্টের মধ্যে আমরা আ প্রত্যেকটা পার্টে ১০ টি করে কোয়েশ্চেনস পেয়ে থাকি। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে কি ধরনের অডিও আমরা পাই? ওকে, অ্যান্ড আর কি হচ্ছে বিষয় এখানে থাকে। First thing is that আমরা ৪ টা পার্টে ডিফারেন্ট টাইপস অফ অডিও পেয়ে থাকি। ফার্স্ট পার্টটাতে ছোট্ট একটা ডায়ালগ পাই। ডায়ালগ আমরা খুব ভালো করে জানি ডাই মানে হচ্ছে ২। মানে এখানে ২ জন ব্যক্তি থাকেন। আর এদের কথোপকথনটা হয়ে থাকে এভরিডে সোশ্যাল কনটেক্সট এ। এভরিডে সোশ্যাল কনটেক্সট টা ব্যাপারটা আবার কিরকম? আ সামাজিক একটা কনটেক্সট। ফর এক্সাম্পল আপনি হয়তো একটা লাইব্রেরির মেম্বারশিপ নিতে চাচ্ছেন। ওই লাইব্রেরিতে ফোন করেছেন। আনুষঙ্গিক তথ্যাদি আপনি কালেক্ট করছেন। ওকে? এই যে কথোপকথন, এই ধরনের একটা কথোপকথন আপনাকে তুলে দেওয়া হলো আর কিছু কোয়েশ্চেনস থাকছে। ফর এক্সাম্পল কতদিনের মেম্বারশিপ নিতে চাচ্ছি, মেম্বারশিপ ফি টা কি? কবে থেকে শুরু করতে চাচ্ছি? এই ধরনের কিছু কোয়েশ্চেনস সেট করা থাকবে। আর অ্যাকসেন্টের ক্ষেত্রে যদি বলি, আ ডিফারেন্ট টাইপস অফ অ্যাকসেন্টস আমরা এখানে পাই। ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, ওকে? অনেক ক্ষেত্রে আইরিশ অ্যাকসেন্ট এবং ইদানিংকালে দেখা যাচ্ছে টেস্টগুলোতে ইভেনচুয়ালি ইস্ট এশিয়ান অ্যাকসেন্টও চলে আসছে। কারণ কনভারসেশনে দেখা যাচ্ছে একজন হয়তো ইস্ট এশিয়ান স্টুডেন্ট, ওকে? তিনি হচ্ছে ইউকেতে গিয়েছেন। সেখানে একটা লাইব্রেরি মেম্বারশিপ নিতে যাচ্ছেন। ইউ সি দ্যাট ওই অ্যাকসেন্টে তুলে আনা হচ্ছে। সো ইউ আর গোইং টু গেট a variety of accents in IELTS listening test. Okay? অনেকে আমরা মনে করি শুধুমাত্র লিসনিং টেস্টে আমাদের ব্রিটিশ অ্যাকসেন্টটাই শোনানো হবে। It's not like that. You will get different types of accents in IELTS listening test, and so be prepared for that. Okay? এই তাহলে আমরা প্র্যাকটিস যখন করছি ডিফারেন্ট টাইপস অফ অ্যাকসেন্ট নিয়ে কাজ করব। আর পার্ট 2 তে আমরা একটা মনোলগ পেয়ে থাকি। মোনো মানে এক, খুব ভালো করেই জানি। সো এখানে একজন বক্তা থাকেন। একজন বক্তা থাকার ফলে মাঝে, মাঝে একটু কঠিন হয়ে যায়। মানে আনসারটা পিক করা। একটু প্রবলেম আমরা ফেস করি, বাট প্র্যাকটিসের মাধ্যমে সেটা সহজ হয়ে যায়। আর এখানটাতেও টপিকটা থাকে জেনারেল কোনো ইনফরমেশন বা এভরিডে সোশ্যাল কনটেক্সট এর উপরেই থাকে। ফর এক্সাম্পল আপনার এলাকার যে মেয়র আছেন তিনি হয়তো কথা বলছেন কি চেঞ্জেস আসছে আগামীতে। ওকে? বা কি সুযোগ সুবিধা ইনক্লুড করা হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলছেন। সামথিং লাইক দ্যাট। ওকে? অথবা আপনি হয়তো কোনো একটা ট্যুরে যাচ্ছেন, সেই ট্যুর ম্যানেজার আপনাকে ব্রিফ করছেন। তারা ৫ দিনের ট্যুরে কোথায় আপনাকে নিয়ে যাবে, কি দেখাবে, অ্যান্ড মেনি আদার থিংস। ওকে? এরকম সোশ্যাল কনটেক্সট এর উপর থাকে। আর 3rd পার্টটা ইস আ কনভারসেশন। ইটস আ কনভারসেশন বিটুইন 2 to 4 পিপল। আ ইউজুয়ালি ৩ জন থাকেন, ৩ থেকে ৪ জনের একটা কনভারসেশন হয়ে থাকে। আর এটা থাকে একটা একাডেমিক ডিসকাশন। হয়তো একজন প্রফেসর তার স্টুডেন্টদের সাথে আপকামিং প্রজেক্ট নিয়ে কথা বলছেন বা আপকামিং অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছেন। কিসের উপর অ্যাসাইনমেন্ট থাকবে, কিভাবে কাজ করতে হবে। বা পুরনো কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তারা ফিডব্যাক দিচ্ছেন। এ ধরনের একটা কনভারসেশন তুলে ধরা হলো। সেখান থেকে কিছু কোয়েশ্চেন থাকলো। অ্যান্ড পার্ট 3 ইস দ্য টাফেস্ট পার্ট। পার্ট 3 টা সবচেয়ে কঠিন পার্ট আমাদের কাছে মনে হয় লিসনিং এ। অ্যান্ড দেন কামস পার্ট 4, এটা একটা মনোলগ থাকে। এটাও একটা একাডেমিক লেকচার। ফর এক্সাম্পল একজন ইউনিভার্সিটি লেকচারার তিনি হয়তো তার আ হোয়াট শুড আই সে কোনো একটা লেকচার তুলে ধরছেন তার স্টুডেন্টদেরকে। সো এই ৪ টা পার্টে ১০ টা করে ৪০ টা কোয়েশ্চেনস আমরা পাচ্ছি। আর প্র্যাকটিস করার জন্য আমি সাজেস্ট করব যে কেমব্রিজের 10 থেকে কেমব্রিজ 20 এগুলো ফার্স্ট এ সলভ করতে পারি। ওকে? আমরা ইউজুয়ালি যেটা করি যে ১ম থেকেই ফুল টেস্ট সলভ করা শুরু করি। যে ১ নাম্বার কোয়েশ্চেন থেকে ৪০ নাম্বার কোয়েশ্চেন একবার করে যাই, সলভ করে যাই। তারপরে টেস্টে গিয়ে আবার শুরু করি। ওকে? এতে করে যেটা হয় টেস্ট ফরম্যাটের সাথে আমি খুব পরিচিত হয়ে উঠি। কিন্তু আমার স্কিলটা খুব ডেভেলপ হয় না। খুব একটা ডেভেলপ হয় না। সো আজকে ওই বিষয়টা আলোচনা করব। 90 ডেজ এর একটা প্ল্যান যেটা আপনি ফলো করে ইনশাআল্লাহ IELTS লিসনিং এ আপনি ভালো একটা কিছু করতে পারেন এবং খুব ক্রমান্বয়ে আপনি সামনের দিকে যেতে পারেন। ওকে? সো thank you for your comments and understanding. I got a comment from Najimuddin sir. Inshallah, I would like to participate. Thank you very much. Good to know that you are willing to participate, sir. And best wishes for you. May Allah bless you all the way. Your pronunciation is awesome. MashaAllah. And thank you very much for your comment. Okay, so that's the thing. চলুন তাহলে কথা না বাড়িয়ে সামনের দিকে যাই। আম আমরা দেখছিলাম লিসনিং টেস্টের ফুল ফরম্যাটটা। বুঝে গেলাম যে কি হচ্ছে না হচ্ছে। অ্যান্ড কিছু কোয়েশ্চেন টাইপ। পার্ট 1 এ ইউজুয়ালি দেখা যায় আমরা আ ফর্ম কমপ্লিশন থাকে বা নোট কমপ্লিশন বা শর্ট আনসারস থাকে। যেমন এখানে একটা গিটার গ্রুপ যদি একটু খেয়াল করি,
By the way, আমি জাস্ট ছোট্ট একটু বিরতি নিচ্ছি for 10 seconds and ওকে, সো আমরা এখানটাতে পার্ট 1 এ যে কোয়েশ্চেনস টাইপগুলো থাকতে পারে তার একটা ছোট্ট নমুনা আমরা দেখতে পাচ্ছি। ফর ইনস্ট্যান্স ইউ সি এরকম ছোট, ছোট প্রশ্ন থাকে পার্ট 1 এ। গিটার গ্রুপ, এখানে কোঅর্ডিনেটর গ্যারি, তার ফুল নেমটা দেয়া নেই। ফার্স্ট নেমটা দেয়া আছে। আমাকে সারনেমটা বের করতে হচ্ছে। লেভেল, এটা কি বিগিনারদের জন্য নাকি অ্যাডভান্সদের জন্য বা অন্য কোনো গ্রুপের জন্য? প্লেসের নামটা কি? স্ট্রিটের নামটা কি? ওকে, টাইম থার্সডে মর্নিং এট ড্যাশ। ওকে। সো এ ধরনের ছোট, ছোট কোয়েশ্চেনস আমরা পেয়ে থাকি পার্ট 1 এ which are not that kind of tough. ৪ টা পার্টের মধ্যে পার্ট 1 is the easiest one, then tough, tougher and toughest. ওকে? এরকম যে আমি সামনের দিকে যাচ্ছি আর ডিফিকাল্টি লেভেল বাড়ছে। এই ব্যাপার-স্যাপার। পার্ট 2 তে গিয়ে আমরা কিছু ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন পেয়ে থাকি। এর মধ্যে একটা কমন হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, which always seem tough to us. ওকে? মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস গুলো সবসময় আমাদের কাছে যে খুব কঠিন মনে হয়। অ্যান্ড আমরা সবচেয়ে বড় প্রবলেম ফেস করি এইখানে। আমরা আস্তে, আস্তে আলোচনা করব সামনের সেশনগুলোতে যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলোতে কিভাবে ভালো করা যায়। ওকে, পার্ট 3 তে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনই বেশি পেয়ে থাকি। ডিফারেন্ট সোর্ট অফ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস। আর পার্ট 4 এ গিয়ে দেখা যায় হচ্ছে আমরা হোয়াট শুড আই সে কন্টিনিউয়াস কিছু প্রশ্ন পাই। ১০ টা কোয়েশ্চেন থাকে একটা সার্টেন টপিকের উপর। অ্যান্ড ইটস ট্রিকি সামটাইমস। আজকে আমরা হচ্ছে ৯০ দিনের একটা প্ল্যান শেয়ার করব, যেটা আপনি লিসনিং এবং রিডিং এ এপ্লাই করতে পারেন। ফার্স্ট অফ অল আমরা লিসনিং নিয়ে কাজ করব। এখানে 40 ডেজ এর একটা প্ল্যান তুলে ধরছি। বাকি 50 ডেজ কি করব এটার পরে আলোচনা করছি। নাও যেটা হয়, what happens usually, যারা অলরেডি প্রিপারেশন শুরু করেছেন তারাও নতুন করে শুরু করতে পারি। আর যারা ভাবছেন যে একদম নতুন করে শুরু করব, you can start following this strategy. ইউজুয়ালি আমরা কেমব্রিজের যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো থেকে প্র্যাকটিস করে থাকি। কেমব্রিজ 1 to 20 বাজারে অ্যাভেইলেবল। আমরা এগুলো থেকে প্র্যাকটিস করি সাধারণত। আমি সাজেস্ট করব 10 to 20 এই ১১ টা বই সলভ করলে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায়। তারপরে যদি দরকার হয় IELTS ট্রেইনার 1, IELTS ট্রেইনার 2, কেমব্রিজ অফিসিয়াল গাইড টু IELTS, এছাড়াও তো অনেক প্র্যাকটিস ম্যাটেরিয়ালস রয়েছে যেগুলো আমরা ফলো করতে পারি। আম আমরা ইউজুয়ালি ফুল টেস্ট ১ম থেকে ট্রাই করি যে ৪০ টা কোয়েশ্চেনস থেকে ৪ টা পার্ট আমরা ফুল টেস্ট ট্রাই করি, যে হচ্ছে একদম কোয়েশ্চেন 1 থেকে 40 পর্যন্ত একবার ট্রাই করলাম, আনসার করলাম। চেক করলাম কতগুলো আনসার হলো। তারপরে চলে গেলাম পরের টেস্টে। We just do this all the time. এখন কাহিনী যেটা হয়, একটা সময় গিয়ে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। কারণ হচ্ছে ৭ দিন ৮ দিন প্র্যাকটিস করার পরে আমার ওই ১৫-২০ টাই হয় বা ২২-২৩ টাই হয়। ওকে? আমরা ফিগার আউট করতে পারি না প্রবলেম কোথায়, কি হচ্ছে না হচ্ছে। সো ইন দ্যাট কেস what you can do, you can start with the easiest part. আপনি সবচেয়ে ইজিয়েস্ট পার্টটা দিয়ে শুরু করতে পারেন। লিসনিং এ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট কোনটা? পার্ট 1। ওকে, এইটা দিয়ে শুরু করুন। পার্ট 1 এ যখন আপনি মাস্টার হয়ে গেলেন, দেন মুভ টু পার্ট 2। ওকে? এইজন্য আমরা একটা ছোট্ট কাজ করতে পারি। We can start with part 2. আমরা হচ্ছে ১ম ৭ দিন, ১ থেকে ৭ দিন শুধুমাত্র পার্ট 1 নিয়ে কাজ করব। ওকে? সো পার্ট 1 এ ইউজুয়ালি ফর্ম, নোট অথবা শর্ট আনসার থাকে। ফর্ম কমপ্লিশন, নোট কমপ্লিশন অথবা শর্ট আনসারস আমরা পাই। এক্সকিউজ মি। সো এগুলো নিয়ে একটু কাজ করব। যাতে ৭ দিনে আমার আসলে কোনো ঝামেলা না থাকে পার্ট 1 এর কোয়েশ্চেনস গুলো, এবং প্রতিদিন অন্তত ৫ টা টেস্টের, ৪ থেকে ৫ টা টেস্টের আমি পার্ট 1 নিয়ে কাজ করছি। নাও ইউ সি দ্যাট ৭ দিন যদি আমি কাজ করি, আ ৫ টা টেস্ট যদি হয়, তার মানে ৩৫ টা টেস্টের পার্ট 1 এর কোয়েশ্চেন সম্পর্কে আইডিয়া চলে আসলো। আমি আনসার করতে পারলাম, আমি প্রবলেমগুলো আইডেন্টিফাই করলাম। আমার মনে হয় যে ৭ দিন পরে ইনশাআল্লাহ আপনার কোনো প্রবলেম থাকবে না। যদি থাকেও, যদি আপনি দেখুন যে হ্যাঁ, ৭ দিন হয়ে গেল আমি এভাবে প্র্যাকটিস করেছি, কিন্তু তারপর আমার ১০ টা কোয়েশ্চেনের মধ্যে ১০ টার মধ্যে ১০ টা হচ্ছে না। ৭ টা ৮ টা হচ্ছে। লেটস ট্রাই 2 more days. ওকে? আপনি আরো ২ দিন এখানে অ্যালোকেট করেন। Allocate 2 more days or 3 more days until you can answer all 10 questions or 9 to 10 questions in part 1 confidently, accurately. Keep going. আপনি যতক্ষণ পর্যন্ত না
পার্ট 1 এ ৯-১০টা কোয়েশ্চেন খুব সহজেই আনসার করতে পারছেন কারেক্টলি। কাজ করতে থাকুন এটা নিয়ে। বিকজ দিস ইস দ্য ইজিয়েস্ট পার্ট। ইজিয়েস্ট পার্টই যদি হচ্ছে আমার ৫টা ৬টা হয়, সামনের পার্টগুলোর অবস্থা আরো খারাপ হবে। সো আমি কেন ডিজাস্টার ডেকে আনতে যাব? আমি ১ম এ ইজিয়েস্টটাতেও খুব স্ট্রঙ্গার হয়ে উঠি। তারপরেরগুলোতে আমি আরো ভালো করতে পারব। সো এই কাজটা করব আমরা, যারা আমার মতো একটু বিগিনার লেভেলে আছি বা উইক, যে আমি ১ম এ ফুল টেস্ট না দিয়ে ওয়ার্ক উইথ পার্ট 1। তাহলে যেটা বললাম, ১ম ৭ দিন আমরা যে কাজটা করছি, শুধুমাত্র পার্ট 1, ৭ দিন পার্ট 1 নিয়ে কাজ করছি এবং ৪ থেকে ৫ টি টেস্টে শুধুমাত্র পার্ট 1 নিয়ে কাজ করব। এই পার্ট 1 এ যখন দেখলাম হ্যাঁ, ৯ টা ১০ টা কোয়েশ্চেন আনসার করা আমার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে, এবং আরেকটা কাজ, একটা টেস্ট আমি অন্তত ২ থেকে ৩ বার ট্রাই করব। ফর এক্সাম্পল কেমব্রিজ 10 টেস্ট 1 পার্ট 1। ওকে? খেয়াল করুন, কেমব্রিজ 10 বইটা নিলাম আমি, টেস্ট 1 পার্ট 1। পার্ট 1 আমি একবার ট্রাই করলাম। একবার ট্রাই করার পরে আমি দেখলাম হচ্ছে যে আমি ১০ টার মধ্যে ৬ টি কোয়েশ্চেনস আনসার করতে পেরেছি। আমি তৎক্ষণাৎ আনসার চেক করব না। আমি আরেকবার ট্রাই করব এটা। এবং এক্ষেত্রে একটা কাজ করতে পারি, অনেক ক্ষেত্রে বইয়ের উপরেই আমি হচ্ছে আনসারগুলো লিখে ফেলি। সেক্ষেত্রে আমার হাতে কোনো অপশন থাকে না। এক্ষেত্রে ছোট্ট একটা কাজ করতে পারি, আনসারগুলো খাতায় লিখতে পারি। পরবর্তীতে আমি অন্য পেজে আবার আনসারগুলো লিখলাম, যাতে আনসারগুলো চোখের সামনে না থাকে। এভাবে আপনি একটি টেস্ট কমপক্ষে ৩ বার দিন। ওই একটি টেস্টের পার্ট 1 ৩ বার দিন। দেখুন ৩ বারে আপনি হচ্ছে ১০ টা কোয়েশ্চেনস এর আনসার অ্যাকুরেটলি করতে পারেন কিনা। তারপরে আপনি হচ্ছে অডিও স্ক্রিপ্ট দেখুন, আপনি আনসার চেক করুন যে আপনার কোথায় ভুল হয়েছিল। কেন আপনি ১০ টার মধ্যে ১০ টা আনসার করতে পারেননি? What was wrong with you? Figure out the problems. Okay? Most of the time we don't dig down the problems. আমরা প্রবলেমটা dig down করতে পারি না। যার কারণে প্রবলেমটা প্রবলেমই থেকে যায়। এই প্রবলেমটা রেখে আমি সামনের টেস্টে চলে যাই। ডোন্ট ডু দ্যাট। আমি একটা অডিও ৩ বার শুনলাম, আনসার করলাম, চেষ্টা করলাম। তাহলে আমার আইডিয়া হয়ে গেল যে আমার কোথায় ভুলটা হয়ে গেছিল। এবং নেক্সট টাইম আপনি এই ভুলটা আর করবেন না। তাহলে দেখবেন আপনার স্কিলটা ইমপ্রুভ হচ্ছে। ওকে? অ্যান্ড ডোন্ট ফরগেট টু গো ফর দ্য অডিও স্ক্রিপ্ট। যেখানে আপনার কনফিউশন থাকবে, একটু অডিও স্ক্রিপ্টটা দেখে নিন যে ওইখানে আসলে কি বলেছিল, আমি বুঝেছি কি, পার্থক্যটা কোথায় ছিল। ওকে? সো এইভাবে যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহ কোনো ঝামেলা থাকবে না। আর এর পরের পার্টে আমরা যে কাজটা করব, later on you can do one thing, পার্ট 2 টাতে ফোকাস করি। পার্ট 2 তে আমরা ২ ধরনের কোয়েশ্চেনস বেসিক্যালি পেয়ে থাকি। ম্যাপ অথবা ডায়াগ্রাম, আর হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আপনি ১ম এ ম্যাপ এবং ডায়াগ্রাম নিয়ে কাজ করুন। ৫ দিন, ৮, ৯, ১০, ১১, ১২। সো এই ৫ দিন আপনি হচ্ছে ম্যাপ এবং ডায়াগ্রাম নিয়ে কাজ করুন। এখানেও প্রত্যেকদিন প্রায় ৫ টি ম্যাপ, ডায়াগ্রাম নিয়ে কাজ করুন। ৩ থেকে ৫ টি টেস্টের হচ্ছে আপনি ম্যাপ এবং ডায়াগ্রাম নিয়ে কাজ করুন। ৫ দিনে কমপক্ষে ১৫ থেকে ২৫ টি যদি ম্যাপ আপনি সলভ করে ফেলেন, দেখুন আর কোনো সমস্যা থাকার কথা না ম্যাপ এবং ডায়াগ্রামে। ওকে? সো এভাবে সর্ট অফ যদি আমি স্টেপ বাই স্টেপ কাজ করে যাই, তাহলে একটা ইয়ে হবে। আপনি একটা ম্যাপ ভালো করে শুনুন, ডিরেকশনটা ফলো করুন। কোথায় যেতে বলছে? ডানে যেতে বলছে নাকি বামে? সোজা যেতে বলছে নাকি পেছনে যেতে বলছে? ওকে? সো ইউ সি দ্যাট এই যে ডিরেকশন গুলো ফলো করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি ৪-৫ টা ম্যাপ আ একদম লাইন টু লাইন বুঝে, বুঝে সলভ করলে আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে কি করতে হচ্ছে নেক্সট ম্যাপে। ওকে? অ্যান্ড আমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো নিয়ে কাজ করব। আমাদের কোর্সগুলোতে এভাবে কাজ করে থাকি। অ্যান্ড আই থিংক ইউ গাইজ will follow my guidelines and get your results go ইনশাআল্লাহ। গেল এটা। এখন এরপরে কি চুপচাপ বসে থাকবো? না, বসে থাকার কোনো প্রশ্নই হয় না। আমরা এসেছি এখানে ৯০ দিনে একটা চমৎকার প্ল্যানিং করে IELTS এর ডিজায়ার স্কোর অ্যাচিভ করতে। সেক্ষেত্রে বসে থাকলে কি হবে? হবে না। ওকে? আ এর পরের পার্টে আপনি মাল্টিপল চয়েস নিয়ে কাজ করুন। পার্ট 2 এর। এখানে শুধুমাত্র পার্ট 2 এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস গুলো নিয়ে কাজ করবেন। পার্ট 2 এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস গুলোই কম্পারেটিভলি ইজিয়ার হয়ে থাকে পার্ট 3 থেকে। আমরা খুব কনফিডেন্স পাই সেখানে সলভ করার জন্য। সো এখানে আমরা এই ৪ থেকে ৫ দিন পার্ট 2 এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে কাজ করব। এইখানটাতে জাস্ট ছোট্ট একটা কাজ। ১ম এ আপনি দেখুন কতটুকু সময় আপনি নেন কোয়েশ্চেনস গুলো পড়তে। ৪ থেকে ৫ টি প্রশ্নের জন্য আমাদেরকে সময় দেয়া হয়ে থাকে ইউজুয়ালি 20 to 30 সেকেন্ডস। ওকে? আর কোয়েশ্চেনের নাম্বার যদি বেশি থাকে সেক্ষেত্রে হাইয়েস্ট ১ মিনিট আমাদেরকে দেয়া হয়। আ কিন্তু প্রবলেম যেটা হয়, লিসনিং এ আমাদেরকে যে সময়টুকু দেয়া হয় কোয়েশ্চেনস গুলো পড়ার জন্য, ওই সময়টুকুর মধ্যে আমরা কোয়েশ্চেনস গুলো পড়তে পারি না। তার মানে কি? লিসনিং এ ভালো করার জন্য আমাকে রিডিং এও ভালো হতে হচ্ছে। সো ফার্স্ট অফ অল you figure out how much time you take to read ৩ questions with the options. যেমন ৩ টা প্রশ্ন আছে, এই ৩ টা প্রশ্নের সাথে ৩ টা করে অপশন। আপনি যদি খেয়াল করেন ৩ টা প্রশ্ন সাথে ৩ টা করে অপশন, মানে ৯ টা অপশন। আর
৩ টা প্রশ্নের জন্য তো ৩ টা সেন্টেন্স আছেই। ১২ টা সেন্টেন্স। এই ১২ টা সেন্টেন্স পড়তে আপনার কত সেকেন্ড সময় লাগে? ফর ইনস্ট্যান্স আমার ৬০ সেকেন্ড বা হচ্ছে ৭০ সেকেন্ড সময় লাগে। এখন আপনাকে তো এতটুকু সময় দেয়া হবে না। আপনি পাচ্ছেন 20 সেকেন্ডস। ওকে? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এ ফেইল করার আরেকটা কারণ হচ্ছে আমরা যেই সময়টুকু দেয়া হয়, সেই সময়টুকুর মধ্যে আমরা কোয়েশ্চেনস গুলো পড়তে পারি না। স্বচ্ছ ধারণা থাকে না কোয়েশ্চেনস গুলো নিয়ে। সো এক্ষেত্রে আমরা একটা কাজ করব যে আমরা ফার্স্ট রিডার হওয়ার চেষ্টা করব। যাতে করে খুব দ্রুত আমরা কোয়েশ্চেনস গুলো পড়তে পারি, অপশনস গুলো পড়তে পারি। স্বচ্ছ একটা ধারণা থাকে। ওকে? এরপরে আপনি জাস্ট হচ্ছে চেষ্টা করুন অমিট করার। অপশনগুলো যদি আপনি অমিট করতে পারেন, ৩ টা অপশন থেকে আপনি যদি একটা অমিট করতে পারেন, আপনার 50% চান্স বেড়ে গেল। ওকে? সো দ্যাটস দ্য থিং। এইভাবে আমরা হচ্ছে কাজ করব। আর আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ দেখব আমরা মাল্টিপল চয়েস নিয়েও কিভাবে কাজ করা যায়। সো 3rd ফেজে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে কাজ করছি শুধুমাত্র পার্ট 2 এর। আর এরপরে যে কাজটা করব, এরপরে হচ্ছে পার্ট 3 তে মুভ করব আমরা। পার্ট 3 ইস দ্য টাফেস্ট সেকশন। টাফেস্ট পার্ট। সো এইজন্য আমরা একটু লম্বা সময় নিব। প্রায় ১০ দিন আমরা পার্ট 3 এর জন্য রাখবো। আমরা কমপক্ষে প্রত্যেকদিন ৩ টা করে এই ১০ দিনে ৩০ টা টেস্টের পার্ট 3 সলভ করব। শুধুমাত্র পার্ট 3। তাতে দেখুন আপনার কি লাভ হচ্ছে? আপনি অডিও টাইপটা আপনার কাছে ক্লিয়ার হচ্ছে। ওই কনভারসেশন এর যে হচ্ছে বিষয়গুলো, সেগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাতে কথা বলার স্টাইলটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর স্পেসিফিকলি আপনি যখন শুধুমাত্র মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে কাজ করছেন এবং পার্ট 3 এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে কাজ করছেন, দ্য টাফেস্ট কোয়েশ্চেন টাইপ, আপনার জন্য অন্যান্য কোয়েশ্চেন টাইপ আনসার করা সহজ হয়ে যাবে। ওকে? তাই ছোট্ট একটা কাজ করব আমরা বাসায় বসে। জাস্ট এই ১০ দিন খুব কনসেনট্রেশন এর সাথে ৩ থেকে ৫ টা টেস্টে শুধুমাত্র পার্ট 3 সলভ করে যাব। এবং একটা টেস্ট আমি ২ থেকে ৩ বার ট্রাই করব। Until I have a clear concept regarding every single line, I won't move to the other one. ওকে? যতক্ষণ পর্যন্ত না আমি প্রত্যেকটা লাইন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছি, আমি অন্য টেস্টে যাচ্ছি না। আমি একটা টেস্টের পার্ট 3 সলভ করলাম। ২১ থেকে ৩০ পর্যন্ত কোয়েশ্চেনস গুলো সলভ করার পরে আমি ৫ টা আনসার করতে পারলাম। আমার কনফিউশন কিছুটা থাকলো, কনফিউশন কিছুটা ক্লিয়ার হলো। লেটস ট্রাই ইট সেকেন্ড টাইম। লেটস ট্রাই ইট অ্যাগেইন। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে আমি প্রত্যেকটা লাইন বাংলার মতো স্পষ্ট করে বুঝতে না পারছি, লিসেন অ্যাগেইন। ওকে? লিসেন ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন। ওকে? রিপিটিশন ইস দ্য মাদার অফ অল স্কিলস। আপনি ৫ বার শোনার পরে দেখবেন প্রত্যেকটা বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কনফিউশন থাকে, প্রত্যেকটা কেমব্রিজের টেস্ট ম্যাটেরিয়ালস এর শেষের দিকে অডিও স্ক্রিপ্ট আমরা পাই। আপনি অডিও স্ক্রিপ্ট মিলিয়ে দেখুন। যে অডিও স্ক্রিপ্ট মিলিয়ে দেখুন যে আপনার কোথায়, কোথায় প্রবলেম ছিল। তারা কি বলেছে, আপনি কেন বুঝতে পারেননি, কোথায় প্রবলেমটা হয়েছিল বেসিক্যালি। ওকে? সো দিস ইস হাউ ইউ শুড মুভ অন। এইভাবে গেল দেখুন আপনি ২৭ তম দিনে গিয়ে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেলেন। এখন আপনি ক্যালকুলেট করে দেখুন যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 একটা টেস্ট বা ২ টা টেস্টের পার্ট 1, পার্ট 3 পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই ৩ টা ট্রাই করে দেখুন যে ৩০ টার মধ্যে কয়টা হয়। যদি দেখেন যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার ২৫-২৬ টা হয়ে যাচ্ছে, কংগ্রাচুলেশনস। ওকে, আরো বেশি যদি হয় আরো ভালো। যদি এর থেকে কম হয় তাহলে আবার এই ৩ টা পার্ট নিয়ে কাজ করতে থাকবো। আরো ৭ দিন। যাতে করে হচ্ছে আমি অন্তত এই ৩০ টা কোয়েশ্চেনের মধ্যে আমি খুব সহজেই ২৫ টার বেশি আনসার করতে পারি। ওকে? অ্যান্ড ফাইনালি আমরা যে কাজটা করব এরপরে হচ্ছে কাজ করব পার্ট 4 নিয়ে। ওকে? পার্ট 4 এ আমরা জেনেছি যে এটা একটা একাডেমিক লেকচার থাকে। যে লেকচার গুলো ইউজুয়ালি হচ্ছে ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড এর হয়ে থাকে। এখানে আমরা নোট কমপ্লিশন, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন টাইপ কোয়েশ্চেন পেয়ে থাকি। আর এখানে আমাদেরকে মেইন এরিয়াস গুলো ক্যাচ করতে হয়। আ এখানে আমরা প্রায় হচ্ছে ৬ থেকে ৭ দিনের মতো সময় নিব পার্ট 4 এ এবং কমপক্ষে প্রত্যেকদিন ৪ থেকে ৫ টা টেস্টের পার্ট 4 আমরা ট্রাই করব। ওকে? আ ৬ দিন যদি হয় ৪ টা করে টেস্ট হলে ২৪ টা মানে ২৫ থেকে ৩০ টা টেস্টের আপনি পার্ট 4 নিয়ে কাজ করছেন। এরপরে আর কিছু থাকে বলে আসলে মনে হয় না। ওকে? সো ইউ সি দ্যাট আমরা প্রায় হচ্ছে ৫ টা উইকে স্টেপ বাই স্টেপ কাজ করে যাচ্ছি। ৫ টা উইকে ১ম এ পার্ট ১, তারপরে হচ্ছে পার্ট ২ এর ম্যাপ অ্যান্ড ডায়াগ্রাম, তারপরে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পার্ট ২ এর, তারপরে পার্ট ৩ নিয়ে কাজ করছি, দেন পার্ট ৪। এইভাবে আপনি হচ্ছে ৫ সপ্তাহ মানে প্রায় ১ মাস পরে গিয়ে দেখবেন একটা খুব কনফিডেন্ট জায়গায় পৌঁছাচ্ছেন। কারণ আপনি জানেন যে প্রত্যেক
প্রত্যেকটা পার্টের কোয়েশ্চেন টাইপগুলো কিভাবে হয়, কিরকম হয়। আপনি জানেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে কিভাবে হ্যান্ডেল করতে হয়। আ এই যে বিষয়গুলো আপনাকে আ হেল্প করবে পরবর্তীতে। ১ম থেকেই যদি হচ্ছে আমরা ৪০ টা কোয়েশ্চেন ট্রাই করি বা ফুল টেস্ট ট্রাই করি, একটা সময় গিয়ে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। কারণ আমার তো প্রোগ্রেস হচ্ছে না। প্রোগ্রেস হবে কিভাবে? আপনি তো প্রবলেম ফিগার আউট করছেন না। আপনি স্পেসিফিকলি প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে কাজ করছেন না। ওকে? সো এই। এরপরে আমি হচ্ছে যে অন্তত আরো ৬-৭ দিন টানা হচ্ছে প্রত্যেকদিন ৩ টা করে বা ৪ টা করে হচ্ছে ফুল টেস্ট ট্রাই করতে পারি। ওকে? গেল এই ৪০ দিন। এই ৪০ দিনের মধ্যে যদি কোথাও গিয়ে মনে হয় যে ১ থেকে ৭ দিনই পার্ট 1 নিয়ে ট্রাই করলাম। কিন্তু আমার হচ্ছে ১০ টা কোয়েশ্চেনের মধ্যে ৬ টা ৭ টা হচ্ছে। আরো ৭ দিন সময় নেই। যতক্ষণ পর্যন্ত ৯ টা ১০ টা না হচ্ছে ট্রাই করি। বাট এখানে consistency is the main key. Consistency is the key here. আমরা consistency টা বজায় রাখতে পারি না। আমার ক্ষেত্রে consistency ধরে রাখা অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায়। ট্রাই করি। ইউ নো দ্যাট এখন consistency টা মেইন বিষয় এখানে। দেখা গেল আপনি একদিন প্র্যাকটিস করছেন, ৩ দিন গ্যাপ, আবার শুরু করছেন। এরকমটা না করে আমরা প্রত্যেকদিনই প্র্যাকটিস করব। এবং প্রত্যেকদিনই ৩ টা টেস্ট, ৪ টা টেস্ট ওটা যাতে স্থির থাকে। হ্যাঁ, আমি ৩ টা টেস্ট, আজকে ৩ টেস্ট করলাম, কালকে ৩ টা, এরপরে ৩ টা। ওকে? এবং পার্ট বাই পার্ট আমরা যাব। ওকে? এরপরে আমরা শেষ করলাম ফুল টেস্ট। এরপরে কি বসে থাকব? না। এরপরে আমরা হচ্ছে এভাবে প্রত্যেকদিন একটা টেস্ট করে ট্রাই করতে থাকব। সো আপনি দেখুন যে ৪০ দিন এভাবে যাওয়ার পরে যদি আপনি আরো ৪০ দিন একটা করে টেস্ট, ৪০ দিনে আরো ৪০ টা টেস্ট সলভ করেন, লিসনিং এর আর কিছু বাকি থাকে না। ওকে? সো লিসনিং এর লিটারালি আর কিছু বাকি থাকে না। আর কেমব্রিজ 10 to 20 ট্রাই করতে পারি। আই থিংক আ এগুলো ১ম এ ট্রাই করা খুব বেশি বেটার হবে। এর পাশাপাশি পডকাস্ট শুনতে পারি, বিবিসি শুনতে পারি, সিএনএন শুনতে পারি। ওকে? সো আদার্স যে নিউজ চ্যানেলগুলো আছে সেগুলো ফলো করতে পারি। নো প্রবলেম। ওকে? সো দ্যাটস ইট। আশা করি আজকের এই প্ল্যানিংটা আপনাদের কাজে লাগবে। যারা আগামী ৯০ দিনের মধ্যে IELTS দিতে যাচ্ছেন, you guys will benefited from this plan. আর বসে না থেকে বাসায় এখনই কাজ করা শুরু করে দেই। Let's start working. And let me know whether you guys need a plan for other skills, reading, reading, speaking and writing. যারা আছি আমার সাথে আ দেখছি একটু জানাই যে হচ্ছে আমরা অন্যান্য স্কিলের প্ল্যানিং গুলো চাই কিনা। This is the first plan I've shared with you guys today. Plan of listening. একটা আ আ মনোয়ারা মিলি ম্যাডাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। And thank you for being with me and being with Bornil Academy. Okay? যারা দেখছি আমরা একটুখানি জানিয়ে দেই যে হচ্ছে আমরা বাকি ৩ টা স্কিলের হচ্ছে প্ল্যানিং চাই কিনা। আর ভেরি সুন আমরা হচ্ছে নেক্সট উইকে একটা নতুন লঞ্চিং শুরু করতে যাচ্ছি। সরি নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছি। 90 ডেজ এর প্ল্যান বেইস এ IELTS এর অফলাইন এবং অনলাইনে যেখানে যে কোর্সগুলোতে আমি নিজেও ক্লাস নিব। সো ইফ ইউ গাইস থিংক দ্যাট ইউ গাইস আর উইলিং টু জয়েন মি, ইউ ক্যান জয়েন অ্যাজ ওয়েল। আর আজকে এই পর্যন্তই। I thought that I'd be able to share the plan for reading as well, but due to time constraint, I'm not able to share it today. আগামীকালকে ৭:৩০ টায় কালকে ৭:৩০ টায় আবারও দেখা হচ্ছে। রিডিং এবং হচ্ছে আরেকটা স্কিলের প্ল্যানিং নিয়ে হচ্ছে আমি কথা বলব যে ওই স্কিলগুলো আমরা কিভাবে ৯০ দিনের মধ্যে একটা প্রপার প্ল্যানিং এর মধ্যে এনে সামনে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। And thank you very much for your time and cooperation. I got a comment from Nazimuddin sir. Thank you so much. It's my pleasure. It's my ultimate pleasure. Okay, so yes, and surely we want rest 3 pairs plan. Inshallah, I'll share them step by step. Tomorrow, I'll come up with reading the plan for reading, and also if I have time, I'll try to share uh, some other skills as well, speaking and writing as well. কালকে চেষ্টা করব রিডিং এবং সাথে স্পিকিং বা রিডিং নিয়ে আলোচনা করতে ইনশাআল্লাহ। সো দ্যাটস অল ফর টুডে। আজকে এই পর্যন্তই। আপনাদের ভ্যালুয়েবল টাইম আমাকে দেওয়ার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের এই জার্নিটাকে সহজ করে দিক। And see you again tomorrow at 7:30 inshallah. Thank you dear sir from Anwar Matubbar. Sir, thank you very much as well for watching me and for being a company. Junaid Ahmed, we want other first plan, sir. Inshallah, you will get everything step by step. And thank you so much. আজান হচ্ছে, আমরা বিদায় নেই, নামাজের প্রিপারেশন নেই। আর কালকে 7:30 ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে। Assalamu alaikum everyone. Allah Hafiz and may Allah bless you and help you all the way to take preparation for IELTS properly.